মাস ধরে প্রায় অ্যাক্টিভিটিস কিছু নেই, ইকোনমিক অ্যাক্টিভিটিস টোটাল প্রায় জিরো প্রায়। এবং পিএম এর সাথে যখনই মিটিং হই আমি দোষ দিচ্ছি না, বাট আমাদের ফিলিংস এটা যে আমরা ভাবি কিছু পাবো কিন্তু কিছুই পাই, খালি থানায় ফিরে আসতে হয়। কারণ এই দু মাস ধরে আমরা প্রায় 52,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি 52,000 কোটি টাকার উপর আমরা পাবো। এখন আপনারা আমাদের বলুন 2 মাস আমাদের কোনো ইনকাম নেই, ইনকাম যে নেই এর অল্টারনেটিভ টাকা তো পাচ্ছি না, অপশনটা কি? আমার যে টাকা স্কিমের জন্য পড়ে আছে সেই টাকাই পাইনি, প্লাস আমাকে 55,000 কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে। তাহলে আমরা তারপরে লকডাউনের বাজারে গঙ্গা বাজার রেশনে আমাকে অতিরিক্ত রেশন দিতে হচ্ছে, কয়েক হাজার কোটি টাকা এর জন্য আমার যাচ্ছে, আরো অন্যান্য কাজও আছে, কিন্তু টাকা আমরা প্রাপ্তির সংখ্যা শূন্য। সুতরাং প্রাপ্তি যখন শূন্য হয়ে গেছে তখন মানুষ আগামী দিন যারা বিশেষ করে আনঅর্গানাইজড ওয়ার্কার কি করে বাঁচবে? সরকারি কর্মচারীদের না হয় যতক্ষণ পারবো আমরা সামনে যাবো, টিচারদের যতক্ষণ পারবো সামনে যাবো, কিন্তু যারা প্রাইভেট সেক্টরে এবং আনঅর্গানাইজড সেক্টরে আছে তারা কি করবে? আর প্রত্যেকটা মানুষেরই তো রুজি রোজগার আজকে প্রায় শেষ হতে চলেছে, কতদিন আর ক্যাশ ভেঙে ভেঙে খাবে? সুতরাং করোনা ছিল, আছে, থাকবে। এবং যা শুনছি সবার কাছে বা প্রধানমন্ত্রীও কালকে নিয়ে যেটা বলেছেন যে এত তাড়াতাড়ি রেহাই পাওয়ার ব্যাপার নেই, হয়তো এটা চলবে বেশ অনেকদিনই। আমাদের এর জন্য করোনাকে সাথী করে নিয়েই কাজ করতে হবে। ন্যাচারালি আমাদের কাছে তো ইনফরমেশন নিশ্চয়ই থাকে, আর ইনফরমেশন আমরাও যতদূর পাই তাতে আমরাও ঠিক এইরকমই পাই। কিন্তু কথা হচ্ছে যে করোনা এক্ষুনি যাবে বলে মনে হয় না। অন্তত এখন 3 মাসের জন্য আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান নেওয়া উচিত, তারপরে মিড টার্ম প্ল্যান করবো, তারপরে লং টার্ম প্ল্যান করবো। যেটা আমি কালকে প্রধানমন্ত্রীকে বলেছি যে হঠাৎ করে প্ল্যান না করে চলে গেলাম লকডাউনে, এটা প্রবলেম হয়েছে। আর এই 3 সপ্তাহ অলরেডি 1 দিন চলে গেছে। তো এখন যেটা করা উচিত ইমিডিয়েট একটা শর্ট টার্ম প্ল্যানিং করা, একটা মিড টার্ম আর একটা লং টার্ম। আমরা 3 মাসের জন্য একটা শর্ট টার্ম প্ল্যানিং করি, যাতে অন্তত কিছু কিছু করে আমরা করতে পারি। একেবারে দম বন্ধ করে দিয়ে নয়, একেবারে অর্থনৈতিক যুদ্ধ করে দিয়ে নয়, আর করোনাকে এগিয়ে দিয়েও নয়। দুটো দিকে আমরা ব্যালেন্স করতে হবে, করোনাকে রুখতে হবে এবং লকডাউন নর্মাল জীবনযাত্রাকে পুরো নর্মাল না করেও এসেন্সিয়াল এবং মানুষের যাতে জীবনযাত্রা বাঁচে, লাইফ এবং লাইভলিহুড, জীবন এবং জীবিকা, দুটোর দিকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই আমরা তো অলরেডি আপনারা জানেন যে স্ট্যান্ড অ্যালোন যে দোকানগুলো, নেবারিং শপস, এগুলো আমরা খুলে দেওয়ার কথা বলেছি। শুধু কন্টেনমেন্ট জোনে এটা রেড যেটা কন্টেনমেন্ট জোন বলছি, এখন আমরা ওই রেড ভাবে ওইভাবে না করে কন্টেনমেন্ট জোন যেটা পুলিশ করেছিল সেখানে বন্ধ আছে। কিন্তু সেটাও আমরা ভেবেছি পুলিশ ডিসাইড করবে, যেটা হচ্ছে রেড জোনের মধ্যে ওদের আমি 3 দিন টাইম দিচ্ছি। রেড জোনের মধ্যেও ওরা 3টে ভাগ করবে, এ বি সি। রেড জোন এ নাথিং ইজ অ্যালাউড, ওটাকে আমায় গ্রিন করতে হবে। রেড জোন বি যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে, সেক্ষেত্রে আমরা কনসিডার করবো। বা রুল ফলো না করলে আমরা সেখানে পুলিশের মতো আইনত ব্যবস্থা নেবে। 3 হচ্ছে রেড সি, যেটা ব্যারিকেডের বাইরে থাকবে, কন্টেইনমেন্ট জোনের বাইরে, সেখানে কিছু কিছু খোলা থাকবে। আমি ওদের 3 দিন টাইম দিচ্ছি। আজকে হচ্ছে 12 তারিখ, 13, 14, 15 তারিখে ওরা রিপোর্ট ব্যাক করবে, তারপরে আমরা ডিসিশনটা নেব। ইন দ্য মিন টাইম আমরা মনে করি আমরা জেলাগুলোতে গ্রিন জোনে বাস অ্যালাউ করেছি এবং কলকাতারও বিভিন্ন জায়গায় 13টা ইম্পর্টেন্ট বাস অ্যালাউ করা হয়েছে। তার কারণ অনেক পাবলিক আছে এখানে মানে কাজ করতে যাচ্ছে, বাট তাদের কোনো বাস নেই, ফলে যাতায়াত করতে পারছে না। তাই মাত্র 20 জন করে নিয়ে যে বাস চলছে গভর্নমেন্টে, সেখানে আমরা দাম বাড়ানো, আমরা গভর্নমেন্ট ফেয়ারই থাকবো।
প্রাইভেট যারা 20 টাকা করে চালাবে তারা তাদের মতো তারা স্ট্রাকচার ঠিক করে মতো গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না, সেক্ষেত্রে লোক যদি পারে ট্যাকেল করতে করবেন, নাহলে করবেন। এটা একটা অ্যালাউ করা হয়েছে। দুই হচ্ছে, সেটা শুভেন্দু অধিকারী কালকে মিটিং করে বাদ বাকিটা আপনাদের ডিটেলস বলবে। আমরা মনে করি জুয়েলারির দোকান, ইলেকট্রিক গুডসের দোকান, পেন্টের দোকান, ইলেকট্রনিক্স গুডসের দোকান, মোবাইল চার্জিং এটসেট্রা, এরকম আনুষঙ্গিক অনেক আছে। এমনকি আমি মনে করি খাবারের দোকান ও রেস্টুরেন্ট ছাড়া খুলুক, যেটা হচ্ছে সকাল 12টা থেকে 6টা পর্যন্ত বিক্রি করুক। লোকে নিয়ে যাবে দোকানে, বাট দাঁড়িয়ে বা বসে খাবে না, যেটা চা দোকান, চায়ের ক্ষেত্রে, চা পানের দোকানের ক্ষেত্রে আমরা অ্যালাউ করছি। কেউ আলুর চপ বিক্রি করে, করুক না, অন্তত কিছু তো ইনকাম হবে। 12টা পর্যন্ত আমরা খালি রাখছি এই কারণে একসাথে সব দিকটা করবো। সকালের দিকটা অফিস যাত্রীরা অন্যান্যরা বেরিয়ে যাবে, তারপরের দিকটা 12টা থেকে 6টা পর্যন্ত এই দোকানগুলো তারা খুলে রাখতে পারবে, কিন্তু বসে খাওয়া যাবে না, নিয়ে যেতে হবে বাড়ি। হোম ডেলিভারি আগেই অ্যালাউ করা হয়েছে। বিড়ি ইন্ডাস্ট্রি আগে 25% অ্যালাউ করা হয়েছিল, এখন 50% অ্যালাউ করা হবে। টি গার্ডেন 50% অলরেডি অ্যালাউ করা হয়েছে। বন্দর রিলেটেড কাজকর্ম, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে চালু করা হচ্ছে, কারণ তারা আমাদের জিনিসগুলো যারা এক্সপোর্ট হয় বা যা ইম্পোর্ট হয় সেগুলো আসতে যেতে পারছে না। ফিল্ম এবং টেলিভিশন ইউনিট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এডিটিং, ডাবিং, মিক্সিং এটসেট্রা অ্যালাউ করা হচ্ছে, কারণ সব ইউনিয়নগুলো মিলে এটাই প্রস্তাব দিয়েছে। শুটিংয়ের জন্য তারা কিছুদিন আরো ওয়েট করবে। বাস এবং ট্যাক্সি উইদিন দ্য ডিস্ট্রিক্ট আমরা অ্যালাউ করব। আর ইন্টার ডিস্ট্রিক্ট যেটা, সেটা কালকে শুভেন্দুরা মিটিং করে তারা ডিসিশন নেবে। এটা গ্রিন জোনে অ্যালাউ করা যেতেই পারে, এটা আমরা দেখে নিচ্ছি। কারণ এখন তো বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসে গেছে অলরেডি। আমি একটা আপনাদের বলি, 17ই মার্চ প্রথম কিন্তু বাইরের থেকে কেস ঢুকে করোনার বের হয়। 17ই মার্চ, সেটাও বাইরের কানেকশন। আলাপন বলবে আমার পরে করোনার ব্যাপারটা, যেহেতু রোদ পড়ে। আজকেও 131 জন মনে হয় ছাড়া পাচ্ছে, খুব ভালো খবর। ট্রিটমেন্ট করে অনেকে ভালো হয়ে যাচ্ছে, সুতরাং করোনাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আজকে প্রায় 1 লক্ষাধিক লোক আমাদের বাংলায় ঢুকে গেছে। ট্রেনে শুধু আসছে না, ট্রেন হয়তো কম এসেছে, কিন্তু ট্রেন আরো 9টা ট্রেনের অর্ডার দেওয়া আছে। সকালেও বাঁকুড়া ট্রেন এসছে, আগেও ব্যাঙ্গালোর থেকে এসছে, তামিলনাড়ু কেরালা থেকে এসছে, আমরা জানি। 9টা ট্রেন যেটা বলা হয়েছে তার থেকে একটা এসছে, আজকে আরো একটা আসবে। প্লাস আরো 100 ট্রেন আমরা করবো প্ল্যানিং ফেজ বাই ফেজ। কারণ একসাথে আমি এত ঢোকাতে পারবো না, তার কারণ স্ক্রিনিং করতে হবে, তাদের সেফটিটা দেখতে হবে, তারা যাতে আলাদা কোনো প্রবলেমে না পড়ে। সেই জন্যই আমরা এক্সট্রা ট্রেনের প্ল্যানিং করছি। আমরা আপনাদের বলে দেবো কবে 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 কবে, সেটা আমরা একটা প্ল্যানিং করে বলে দেবো, সেটা আমরা একটা প্ল্যানিং করছি। আরো 100টা ট্রেনে যারা বাইরে গেছেন তারা আছে। এছাড়াও ধরুন প্রচুর বাস এসছে, বাসে প্রায় 90,000-এর মতো লোক, এটা আমাদের কাছে রেকর্ড আছে। 90,000-এর মতো মানুষ বাইরে থেকে তারা কিন্তু বাসে ঢুকেছে বিভিন্ন বর্ডার। এছাড়াও প্রাইভেট কার, স্করপিও থেকে শুরু করে পায়ে হেঁটে এগুলো তো আছে। প্লাস দেখুন ইন্টার স্টেট ট্রাভেল যারা গাড়িতে যায়, পায়ে যায়, এরকম প্রচুর সংখ্যা আছে। অর্থাৎ লক্ষাধিকের ওপর লোক বাংলায় বাইরে থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার, টুরিস্ট, স্টুডেন্ট এবং চিকিৎসার জন্য যারা গেছিলেন তারা কিন্তু অলরেডি ফেরত এসেছেন, আমরা খুশি। বাদ বাকি আমি আপনাদের বলবো, যারা আসতে চাই দয়া করে আমাদের একটু আগে জানাবেন। মানে বাসে টাসে যারা আসছে না, ট্রেনেরটা তো আমরা জানতে পারবো, কারণ আমরা প্ল্যানিং করে নিচ্ছি। কিন্তু বাসে বা গাড়িতে যারা আসছে একটা প্রবলেম হচ্ছে আমাদের। ধরুন রাত্রি 12টায় মেদিনীপুর বর্ডারে এসে কেউ দাঁড়িয়ে পড়বে, বা আসানসোল বর্ডারে এসে দাঁড়িয়ে গেল, সেখানে আমাদের তো একটা হেলথ স্ক্রিনিং করতে হবে, ইনফরমেশনটা রাখতে হবে যাতে সে বিপদে না পড়ে। রাতের বেলায় যখন সবাই ঘুমে অচেতন, তখন যদি কেউ আসে, তখন হোল নাইট তো আর কিছু করার থাকে না, ওয়েট করতে হয়। ফলে যারা দূর থেকে আসছে সে বাড়িও ফিরতে চায়, কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমাদেরও একটা স্ক্রিনিং করতে হবে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী। সেই জন্য প্রবলেম হচ্ছে। ফলে আমরা সবাইকে অনুরোধ করে ভয় পাওয়া
আমাদের সিস্টেমটা কি রাজি? ম্যাডাম আমাদেরকে নিয়ম হচ্ছে যে জেলা থেকে আসছেন সেই জেলার ডিএম অথবা এসপি আমাদের এখানকার ডিএম অথবা এসপি কে জানাবেন। এটা অনেক সময় জানানো না হওয়াতে হঠাৎ করে এসে পৌঁছে যাচ্ছেন, কিন্তু আপনি যেটা বললেন আমাদের নীতি এটাই রয়েছে যে ওদেরকে স্ক্রিনিং করে নিয়ে নেওয়া, যেহেতু ওরা আমাদেরই লোক। এটাতে একটু ইনফরমেশন গ্যাপ হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ হওয়াতে ডিলে হচ্ছে, মানুষ ওখানে একটু মানে অসুবিধায় পড়ছে। এটা অসুবিধায় পড়ছে আমাদের জন্য না, প্রবলেমটা হচ্ছে না জানিয়ে আসার জন্য। জানালে কি হয়, তাহলে আমরা বলে দিতে পারি আপনি এই টাইমটা এসে ঢুকুন, এই সময় থেকে এই সময়, তাহলে সেখানে হেলথ কর্মীরাও থাকে, পুলিশও থাকে, কোনো অসুবিধা হয় না, তারা ঢুকে যেতে পারে। এখন হচ্ছে কি অন্য জায়গা থেকে ধরুন অন্যান্য অনেক রাজ্য এটাকে দেখছেই না, তারা জাস্ট ওভারলুক করে ছেড়ে দিচ্ছে, ফলে এন্ট্রি পয়েন্টে আমাদের প্রবলেম হচ্ছে। এটা আমরা অন্য রাজ্যগুলো বলবো যে তোমাদের রাজ্য থেকে যখন কোনো বাস পাস করছে মানে অন্য রাজ্যে যাওয়ার জন্য, সেই ইনফরমেশনটা আমাদের দয়া করে শেয়ার করো, তাতে আমাদের সুবিধা হয়, লোকগুলো কোনো অসুবিধে হয়, এই একটা ব্যাপার আছে। দুই হচ্ছে, আমি আপনাদের আবার বলি, আমরা আজকে যে মিটিংটা করেছি ডিএমদের সাথে এসপিদের সাথে, একটা তো হচ্ছে লকডাউন যে চলছে, লকডাউন স্ট্রিক্টলি চলবে, বাট লকডাউনের মধ্যেও যে কাজগুলো অ্যালাউ করেছে সেই কাজগুলোকে অ্যালাউ করতে হবে। আমরা বিশেষ করে 100 দিনের কাজের উপর গুরুত্ব দিয়েছি। 100 দিনের কাজে বরাবর বাংলা 1 নম্বরে, প্রায় 2 মাস ধরে কোনো কাজকর্ম না হওয়াতে গ্রামীণ অর্থনীতিও প্রায় ভেঙে পড়েছে। যখন শহরের অর্থনীতি চাঙ্গা হতে সময় লাগে, তখন আমি মনে করি গ্রামীণ অর্থনীতির মানবিক মুখ দেখে অর্থনৈতিক সংস্কারকে অনেকটা এগিয়ে দেয় এবং তাদের নিজেদের রুজি রোজগারও করতে পারে। সেই জন্য আমরা অলরেডি 2500 টাকা করে, যেটা আমরা কৃষক বন্ধু স্কিমে খরিফ মরশুমে 20 তারিখের মধ্যে ব্যাংক থেকে ঢুকে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। আমাদের যেমন জয় বাংলা প্রজেক্ট, জহর থেকে শুরু করে জয় বাংলা থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং অন্যান্যরা সমস্ত যে পেনশন পায় মানে সোশ্যাল স্কিমে, আমরা আগে 2 মাস দিয়ে দিয়েছিলাম একসাথে, এপ্রিল এবং মে। আগামীতেও মানুষের যাতে অসুবিধে না হয় সেটা চিন্তা করে আমরা আবার জুন আর জুলাই 2 মাস একসাথে আমরা আগামী কিছু দিনের মধ্যে দিয়ে দেবো, যাতে তারা অন্তত হাতে তাদের পেনশনের টাকাটা পান। এখানে কয়েক লক্ষ লোক উপকৃত হবে, অনেক লক্ষ লোক উপকৃত হবে। 100 দিনের কাজ ইসিডিপিতে বলা হয়েছে ডিএমদের খুব সিরিয়াসলি, দরকার 100 দিনের কাজের ম্যান পাওয়ার বাড়াতে বলা হয়েছে। এমনকি যারা বাইরে থেকে আসছে তারাও যদি কাজ করতে চায় 100 দিনের কাজে, তাদেরও ইনভলভ করার কথা বলা হয়েছে। আমাদের বাংলার লোকেরা খুব স্কিল, অন্য রাজ্যে গেলে তার লাভ হয়। আমরা বারবার বলি তোমরা এখানে ফিরে আসো, তোমরা কেন বাইরে যাও? এখানে তো অনেক স্কোপ হতে পারে, একটু টাইম লাগবে, হয়তো 20 লক্ষ লোকের একটুতে 100 সাথে হবে না, আর কিছুদিন থাকলে নিশ্চয়ই আস্তে আস্তে হতে পারে, ছোট কাজ থেকে বড় কাজ হতে পারে। আমরা 100 দিনের কাজে তাদের ইনভলভ করবো যেখানে সুযোগ আছে, সব জায়গায় তো হবে না, আর যেখানে সুযোগ আছে আমরা চেষ্টা করবো। কারণ লোকাল লোকদের প্রায়োরিটিও তো দিতে হবে, যারা এখানে আসছে, যারা কাজটা করতো তাদের আগে ফার্স্ট প্রায়োরিটি। 2 হচ্ছে এমএসএমই সেক্টরে ধরুন অনেক সোনার স্বর্ণ শিল্পী আছে, অনেক জরি শিল্পী আছে, অন্যান্য স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে বাঙালিরা খুব ভালো কাজ করে, বাংলার শিল্পীরা বিভিন্ন জায়গায়। তাদের জন্য দরকার হলে একটা তথ্য তৈরি করে, সেলিব্রিটি একটা তথ্য তৈরি করে দেবে যারা আসবে তার মধ্যে কোন কারিগর কারা থাকতে চায়। আমরা চাই তারা যেন বারবার না যায় বাইরে, এখানেই থাকুক, বাংলাটাকে ভালোবেসে। কারণ দুর্দিনে যারা তাড়িয়ে দেয় তাদের সাথে সম্পর্ক রাখা ঠিক নয়। নিজের দেশের মাটিটাই, বাংলার মাটিটাই তাদের জন্য উপযুক্ত। তাদের আমরা ওয়েলকাম যেমন করছি, সাথে সাথে এটাও বলবো যে 100 দিনের কাজ থেকে শুরু করে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে তাদের যদি আমরা নতুন করে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে দরকার হলে কাজে লাগবে। এর জন্য কিছুদিন ওয়েট করতে হতে পারে, তাহলে কি যায় আসে, এটা আমরা দেখে নেব। আমাদের কিষাণ ক্রেডিট কার্ড 11 লক্ষ কিষাণের কিন্তু কভার ছিল না। আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে ওটা লোকালকে দিলে লোকাল টাইম নেয় করতে, সেজন্য সেন্ট্রালি এখান থেকে রাজ্য থেকে আমরা 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, যাতে তারা ক্রপ ইন্স্যুরেন্সের মাধ্যমে ঢুকতে পারে। কারণ মনে রাখবেন, ঝড় জল বন্যা বা যে কোনো রকম ফসলের ক্ষতি হলে
আমাদের পশ্চিমবঙ্গ সরকার 100% আমরা শস্য বিমায় আমরা চাষিদের টাকাটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা দিই। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 পয়সা নিই না, রাজ্য সরকার টোটাল টাকাটা বহন করে। কাজে আমরা চাই আমাদের 100% কৃষককে সেই টাকাটা বহন করতে, যাতে 100% লোক কৃষক এই বিমার মধ্যে ঢুকতে পারে, যার জন্য 11 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড এই দুঃসময় আমরা কৃষকদের দিয়ে দেবো। যাদের কৃষক কিষাণ ক্রেডিট নেয় এটা আমরা দেখে নেব। রেশন দোকানের ব্যাপার নিয়ে বলা হয়েছে, যাদের রেশন কার্ড নেই, হয়তো ডিজিটাল কার্ড নেই বা তারা পড়েনি, হয়তো কোনো ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, সেক্ষেত্রে সাদা রেশন কার্ড পুরনো যাদের আছে তাদের যদি ডিজিটাল রেশন কার্ড না আর সাদা রেশন কার্ডে যদি প্রমাণপত্র ঠিক মতো থাকে, তাহলে তারা ভিডিওকে বলতে পারে, ভিডিও তাদের রেশন নিতে খাদ্য দপ্তরকে বলতে পারে তাদের একটা স্লিপ দিয়ে যে তারা যাতে ফুড স্লিপটা কুপন দিয়ে দেবে, সেই রেশনটা পাবে। আর যদি দেখেন যে রেশন কার্ডও নেই সাদা, কিন্তু সেটা মাত্র 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে ডিজিটাল করতে হবে। ডিজিটাল করলে ওই সাদা রেশন কার্ডটা কোনো ভ্যালু থাকবে না, কারণ ওরা চেঞ্জ করে দিয়েছে। আর 2 হচ্ছে সেটা খাদ্য দপ্তরকে ক্যাম্প অর্গানাইজ করতে হবে, আর একটু স্থিতিশীল হয়ে যায় তখন করে দেবে। আর একান্ত যদি তাও না হয়, তাহলে ডিএমদের অর্ডার দেওয়া হয়েছে যে জিআর থেকে দরকার হলে খাদ্য দপ্তরকে সাহায্য করে দেবে, যাতে না খেয়ে মানুষ মারা না যায়। যতটা পারবো চেষ্টা করবো মানবিক ভূমি। এছাড়া হচ্ছে তাঁত শাড়ি আমরা খুলে দিলাম, তাঁতের হাট খুলে দিলাম। আমরা খাদি বাজার থেকে শুরু করে আমাদের যেগুলো আছে বিশ্ব বাংলা হাট থেকে শুরু করে যদি আমরা খুলে না দিই, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রচুর কাপড় জামা তৈরি করে তাঁতিরা, এবং তাঁত শিল্প কিন্তু হাজার হাজার লোক এর মধ্যে যুক্ত আছে। এবং আমরাই একমাত্র সরকার আগামী 3 বছরের অর্ডার ওদের দিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্টে যে সমস্ত কাপড় জামাগুলো তাদের তৈরি করতে হয়। সেলফ হেল্প গ্রুপকেও কাজে লাগাতে বলা হয়েছে, এই মাস্ক তৈরি করা থেকে শুরু করে এখন যেটা প্রয়োজন, এবং বিশেষ করে গ্লাভস তৈরি করা থেকে শুরু করে আরো যা যা প্রয়োজন আছে সেগুলো ইমিডিয়েট নজর দেবে এবং সেগুলো দেখবে ঠিক মতো, সেটাও বলা হয়েছে। এছাড়াও আমরা মনে করি গ্রামে গঞ্জে যে কাজগুলো 2 মাস হয়নি পেন্ডিং পড়ে আছে, কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে, বাংলার আবাস যোজনা থেকে শুরু করে, বাংলার গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে, আগামীকালও সুব্রত মুখার্জি একটা মিটিং রেখেছেন জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে, এবং আমরা প্ল্যানিং করে বলে দিয়েছি ডিএমতে কোন কোন জায়গায় কোন কাজটা করলে 100 দিনের কাজটা ভালোভাবে বাড়বে। আমরা জায়গাগুলো মাইক্রো ম্যানেজমেন্ট যেটা বলেন, কোন জেলায় কোনটা চলতে পারে, কোন জেলায় কোন কাজটা বাকি আছে, সেই ইনস্ট্রাকশনটাও আজকে আমরা দিয়ে দিয়েছি। এর ফলে আমার একদিকে কনস্ট্রাকশনের কাজ, একদিকে পিএইচির কাজ, একদিকে ইরিগেশনের কাজ, একদিকে পিডব্লিউডির কাজ, একদিকে ফিশারিজ ডিপার্টমেন্টের কাজ, একদিকে এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের কাজ, একদিকে হর্টিকালচারের কাজ, ফুড ডিপার্টমেন্টের কাজ, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজ, অর্গানিক ফার্মিং কাজ, ফিশারিজ থেকে শুরু করে সব ব্যাপারে, হর্টিকালচার থেকে শুরু করে আমরা কাজটা ইমিডিয়েট শুরু করতে পেরেছি। কনভার্জেন্স অনেক এলাকায় ইনোভেটিভ আইডিয়ার মধ্যে দিয়ে টিমরা করেন, সুতরাং তারা এই কাজগুলো ইমিডিয়েট যাতে ফুল স্পিডে চালু করে সেটা আমরা করেছি। আর কাজ করতে যারা আসবেন তাদের পুলিশ অ্যালাউ করবে, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আর এইসব কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে যাতে কোনো কিছু, এই কাজগুলো করতে গিয়ে যারা মেটেরিয়ালস লাগে সেই মেটেরিয়ালসের যাতে কোনো অসুবিধে না হয়, ট্রান্সপোর্টেশনেরও যাতে অসুবিধে না হয়, সেটাও ডিএম এবং এসপিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা দেখে কোন কোন এলাকায় কোন কোন জোনে দোকানপাট খোলা যায়, এটা লোকাল পুলিশ ডিএম এসপিরা মিলে তারা ঠিক করবেন এবং ঠিক করে আমাদের জানাবেন। বাস সার্ভিস এবং ট্যাক্সি সার্ভিস ইন্টারস্টেট উইদিন স্টেট, এগুলো আমরা আউটসাইড কন্টেনমেন্ট জোন এবং কিছু কন্টেনমেন্ট জোনের মধ্যেও যেখানে করা যায়
সেসবগুলো আমরা সাজেশন দিতে বলছি পুলিশকে এবং আদার্স ডিপার্টমেন্টকে। তারা আমাদের সাজেশনটা দিতে গেলে আমরা এগুলো আবার 21শে মে থেকে শুরু করবো। এটা আমার সেকেন্ড প্ল্যান। এর মধ্যেও আমরা একটা ছোট্ট প্ল্যানিং করে দিচ্ছি গ্রুপ এ কাল থেকে কি হবে, গ্রুপ বি 21শে মে থেকে কি হবে, আর গ্রুপ সি একদম লাস্ট, যেটা হয়তো খুব সাংঘাতিক, সেখানে হয়তো কিছু জায়গা বাদ থাকবে। সেই জন্য সবাইকে বলবো যেখানে রেড জোন আছে প্লিজ দয়া করে আপনারাই হেল্প করুন সাধারণ মানুষ রিনিউ করার। আর আমি আবেদন করবো আমার স্থানীয় ক্লাবগুলোকে, এনজিওসে এবং অনেক জনপ্রতিনিধি আছে তাদের, যে আপনারা একটু লক্ষ্য রাখুন যদি কেউ মাস্ক না করে বেরোন, যদি কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে, যদি কেউ বেশি মাখামাখি করে গ্যাদারিং করে, যে যার মতো পারবেন মানুষকে সচেতন করুন, হাতে আইন তুলে নেবেন না। এটা হচ্ছে নিজেদের বন্ধু বান্ধবের মতো একটা সচেতনতা বাড়ানো। একদিকে কোভিড লড়বো, না আরেকদিকে বিজেপি দাঙ্গার নামে নানা রকম দেখছি, আমি টুইটারও ছেড়ে দিচ্ছি। কি করে করেন এরা আমি জানি না। আমি কালকেও মিটিংয়ে বলেছি দিস ইজ নট দ্য টাইম অফ পলিটিক্স, এটা রাজনীতি করার টাইম নয়। একজন হিন্দুর গায়ে ধাক্কা লাগলেও আমার লাগবে, একজন মুসলিমের গায়ে লাগলেও লাগবে, একটা শিখের গায়ে লাগলেও লাগবে, একটা খ্রিস্টানের গায়ে লাগলেও লাগবে। আমরা কিন্তু সবাই একসাথে বাস করি, রাজ্যটা আমাদের সবার। কেউ কেউ রাজনৈতিক কারণে যদি মনে করে একদিকে কোভিড দেবো আর একদিকে দাঙ্গা দেবো, একদিকে করোনা বাইরে থেকে নিয়ে আসবো আর একদিকে করোনার রস খাওয়াবো, তারাই বলবো করোনার রসটা এখন খান, শরীর ভালো থাকবে, নিম পাতার রসটা খাওয়ান, শরীর ভালো থাকবে। দয়া করে করোনার আগমন ঘটাতে আপনার এগিয়ে চলার যে উন্মাদনা, সেই উন্মাদনাটা বাংলায় দেখাবেন না। বাংলার মানুষের সহ্য করার একটা সীমাবদ্ধতা আছে। আমরা এতদিন ধরে এখনো 10 নম্বর র্যাঙ্কিং এ আছি বড় রাজ্যগুলোর মধ্যে, যারা করোনা এফেক্টেড রাজ্যগুলো থেকে যারা আসবেন তাদের মধ্যে অনেকেরই করোনা হচ্ছে। আপনারা জানেন যে তবু তারা আমাদের মানুষ, আমাদের চিকিৎসা করতে ভালো করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, বরঞ্চ খুশি তারা ফিরে আসছে, কিন্তু তারা কভার ট্রিটমেন্ট করবে। ধরুন আমার 3টে জেলা গ্রিন জোন ছিল, আমার অরেঞ্জ জোন হয়ে গেছে। বীরভূম জেলা চিকিৎসা করে ফিরছিলেন, করোনা নিয়ে ফিরেছেন, আমার তো হাতে নেই। ট্রেনে কেউ ফিরছেন, করোনা নিয়ে ফিরছেন। আমার আমার উত্তর দিনাজপুর জেলা, আমার মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, এগুলো করোনা এফেক্টেড হয়ে গেছে। এবং আর একটা কথাই বলবো, যাদের করোনা পজিটিভের চান্স আছে তারা দয়া করে চেষ্টা করবে, সবাইকে তো আমি করতে বলছি, এবং সেখানে হেল্প কর্মী বা পুলিশ গেলে কোঅপারেট করবে। নন কোঅপারেশন করলে কিন্তু এই আইনটা আপনার উপর বর্তাবে, যাতে আপনার ক্ষতি হবে, আপনাকে শাস্তি বহন করতে হবে। কেন শাস্তি মধ্যে যাবে? করোনার মধ্যে কি খারাপ যাবে অচ্ছুত করে ছেড়ে দেবো? একসময় তো স্মল পক্স থেকে লোক ছুট, করোনা মহামারী দেখে আমরা সিনেমায় দেখেছি, কখনো কখনো ৭৬ মন্ডল ধরে অনেক সিনেমার ঘটনা আমরা দেখেছি, দেখে শিক্ষা নিয়েছি। তাহলে আজকে কলেরা করে মানুষ থেকে ছড়ে না, কারণ ওষুধ বেরিয়ে গেছে না, চিকেন পক্স করে মানুষ ছড়ে না, ডেঙ্গু হলে চিকিৎসা হয় না, ম্যালেরিয়া হলে চিকিৎসা হয় না, সোয়াইন ফ্লু হলে চিকিৎসা হয়। কোভিডের এখনো পর্যন্ত ওষুধ বেরোয়নি, ঠিক আছে, যা আছে তাই দিয়ে হচ্ছে, তাদের তো ভালো হচ্ছে না। তো যখন ভালো হচ্ছে এবং ভালো হবার রেট আমাদের এখানেও কিন্তু 25% শুরু হয়ে গেছে অলরেডি, এটা মাথায় রাখতে হবে। যাদের ক্রনিক কোনো সাংঘাতিক ডিজিজ আছে তারা শেষ সময় এসে পড়লে ট্রিটমেন্টের জায়গাটা পাওয়া যায় না, আমরা দুঃখিত হই। কিন্তু সেক্ষেত্রে আমাদের ডাক্তার, চিকিৎসক, নার্স যারা আছে, হেলথকর্মীরা আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তাদের আগে টেস্ট করার নামে না পাঠিয়ে তাদের আগে চিকিৎসাটা করবে। তার কারণ সে বেঁচে থাকলে তবে তো টেস্টটা হবে। ট্রিটমেন্টটা যেন আমরা সঙ্গে সঙ্গে দিই। আমাদের ভেন্টিলেটারও আছে, আমাদের অক্সিজেন সিলিন্ডারও আছে, আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোভিড প্রথম বলে আমাদের কাছে বাংলার হেলথ ইনফ্রাস্ট্রাকচার এই 10 বছরে আমরা যা করেছি সারা ভারতবর্ষের কোথাও কিন্তু নেই, এটা মাথায় রাখবে। আমাদের অনেক কিছুতে নন কোঅপারেশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তা সত্ত্বেও কি নেই বাংলায়? কিন্তু আজকে কোভিডের জন্য আজকে অন্যান্য চিকিৎসাগুলো মার খাচ্ছে। আজকে রোগীরা আসতে পারছে না হাসপাতালে, অনেক রোগের চিকিৎসা হচ্ছে না বিকজ তারা আসতে পারছে না। আইপিডি ওপিডি সেভাবে স্ট্রংলি কাজ করতে পারছে না বিকজ দে আর বিজি উইথ কোভিড। সুতরাং আস্তে আস্তে তাদেরও ট্রিটমেন্টটা করতে হবে।
এবং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিকশন নিতে হবে, ডাক্তার নার্স হেল্প করবে, এটা আমাদের গর্ব। প্রিকশন নিতে হবে এবং ফ্রন্টলাইনার যারা তারা আমাদের ওয়ারিয়ার, তাদেরকেও প্রিকশন নিয়ে কাজ চালাতে হবে। এটা আমি নতুন হেলথ সেক্রেটারি হয়েছে মিস্টার নিগম, তাকেও বলবো ডিএমই এবং ডিএইচএস কে সামনে নিয়ে চিফ সেক্রেটারির সাথে বৈঠক করে কিভাবে তাদের ফুল প্রোটেকশন দেওয়া যায় সেটা দেখতে হবে। আপনারা জানেন এখানে আমরা 7 দিন ছুটি দিয়েছি, ডাক্তার চিকিৎসকরা তো সারাক্ষণ কাজ করে, সেখানে তাদের যাতে একটু রিল্যাক্স করতে পারে 7 দিন কাজ করবে 7 দিন ছুটি, এটা তো আমরা এখানেই করেছি। এবং তাদের 10 লক্ষ টাকা করে যেটা মানে ইন্স্যুরেন্স সেটাও করা হয়েছে। ইতিমধ্যে 53 জন পেয়েছিল, মানে 53 জন 1 লাখ টাকা করে পেয়েছে, যাদের অ্যাটাক করেছে মারা গেছে যারা, তাদের 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মিডিয়াও আছে, এর মধ্যে হেলথ ওয়ার্কার আছে, মিউনিসিপ্যালিটি যারা হেলথ কাজ করে তারাও আছে, আশাও আছে, অনেকেই আছে এর মধ্যে। সুতরাং আমরা আপনাদের জন্য সাধ্যমতো চেষ্টা করছি, কারণ আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন, আমরা গর্ব। যদি কারো কোনো রকম কেউ উত্তেজনা সৃষ্টি করে, কেউ আমি জানি প্রভোকেশন করে, করে মিথ্যে বলে, উৎসাহ দিয়ে একটা বিভেদ করে দেওয়ার চেষ্টা করে, এই সময়টা বিভেদ করার পর এই সময়টা ঐক্য, আসলে লড়াইটা কেন ঐক্যবদ্ধ ভাবে লড়ি। ঐক্যবদ্ধ আমরা যদি না হই আমরা কোভিডকে লড়তে পারবো না। আমার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করার অনেক সময় আছে আমাদের অনেকে, এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে হবে? ইলেকশনের এখন 1 বছর বাকি আছে, আগামী মে মাসে ইলেকশন, এটা মে মাস হবে, মে মাসে পড়েছে, তো এত তাড়াতাড়ি দাঙ্গা করতে হবে, এত তাড়াতাড়ি কোভিড বাড়াতে হবে, এত তাড়াতাড়ি করোনাকে বাড়াতে হবে, এত তাড়াতাড়ি বন্ধন করতে হবে, এত তাড়াতাড়ি মিথ্যা কথা বলতে হবে, এত তাড়াতাড়ি কুৎসা করতে হবে, এত তাড়াতাড়ি অপপ্রচার করতে হবে, এত তাড়াতাড়ি চক্রান্ত করতে হবে, এত তাড়াতাড়ি বাংলার বদনাম করতে হবে, বাংলাকে অসম্মান করতে হবে। বাংলার বদনাম হলে আপনাদের গায়ে লাগে না? আপনারা বাংলার বাইরের গুলো কেন? আর বাংলায় যারা আছেন যদি বাংলাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে মনে রাখবেন বাংলার বদনাম করতে পারবেন না। যারা করছেন ভুল করছেন, একদিন বুঝবে, যেদিন আপনার বিবেক আপনাকে বলবে ঠাকুর জানে না ও কি ভুল করছে, ঈশ্বর ওকে ক্ষমা করো, ও জানে না ও কি ভুল করছে। আপনার বিবেক একদিন আপনাকে বলবে। দুঃসময় যারা মানুষের পাশে থাকে না, রাজনীতি করে, তাদের রাজনীতি করার কোনো গণতান্ত্রিক অধিকার মানুষ দিয়েছে কি? আমরা তো করি না। আমি তো কারণ মিটিংয়ে বলেছি সবার সামনে, ইউ ওয়াজ কেলি চিফ মিনিস্টার, আমার সাথে আমার চিফ সেক্রেটারি ছিল মিটিংয়ে, আমার সাথে হোম সেক্রেটারি ছিল, হেলথ সেক্রেটারি ছিল, ডিজি ছিল, ফাইন্যান্স সেক্রেটারি ছিল, গৌতম সান্যাল ছিল, জিজ্ঞেস করুন তো এদের, ইভেন নিগমও ছিল। যে আমি এটা বলেছি কি বলিনি যে মুম্বাই আজকে প্রচুর মহামারীর মতো হয়েছে, তাও আমি তো বলিনি মুম্বাই চেষ্টা করছিল দেয়ার টাইম দেশ আমাদের সলিডারিটি জানাচ্ছি বাংলার পক্ষ থেকে যাতে তারা লড়াইটা করতে পারে, কারণ কারো হাতে নেই রোগটা আমি কিনে আনিনি, আর রোগটা আমি ট্রেনে করে নিয়ে আসিনি, আর রোগটা ট্রেনে করেও আমরা নিয়ে আসিনি, রোগটা এসছে বাইরে থেকে আর আসছেও বাইরে থেকে। এটাকে প্রতিহত করতে হবে সবাই মিলে। আমাদের ভাই বোনদের তো আমরা ফেলে দিতে পারবো না, কিন্তু যারা আসবে তারা যাতে ভালো থাকে সেদিকে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এবং শুধু রাজনীতি করলে চলবে না। এত নাম পাঠিয়ে দিলাম, যেন মনে হচ্ছে প্রেজেন্টেশন কিনতে যাবে বিয়ে বাড়ি, এত নাম পাঠিয়ে দিলাম, মানুষকে নিয়ে একটা বাজারের পণ্য হিসেবে দেখবেন। আপনারা যে সমস্ত কথাগুলো কাগজে বলেন বা টুইটারে বলেন বা ফেসবুকে বলেন বা ফেসবুকে বলেন, তাদের আমি বলি আজকে লজ্জা করে না? হিন্দু মুসলমান করছে না, কমিউনিটি কি হিন্দু মুসলমান আছে না? জিজ্ঞেস করুন, হার্ট অ্যাটাকে হিন্দু মুসলমান আছে না? শাড়িতে হিন্দু মুসলমান আছে না? আকাশে হিন্দু মুসলমান আছে না? মাটিতে হিন্দু মুসলমান আছে না? চন্দ্র সূর্য গ্রহ তারা আছে। যার যার ধর্ম নিজের নিজের আপন, কিন্তু আমরা সবাই সবার আপন, এটা মাথায় রাখবেন। সব ধর্মকে সম্মান জানিয়ে বাংলা চলে এবং সেই জন্যই বাংলা ভারতবর্ষকে সম্মান করে, এই দেশটাকে ভালোবাসে, এই দেশের মাটিটাকে আমরা অবজ্ঞা করি না। তাই মনে রাখবেন, আজকে বিদেশেও যারা যেখানে যেখানে হয়েছে, আমরা কোনদিন তো আমাদের ঠিকানা তুলে নিয়ে যাবে বিদেশে, কেন তুলবো? আমার দেশ আমার দেশ, আমার দেশে ভালো মন্দ আমরা বেছে নেব।
বুদ্ধি যাদের নেই তারা করবে ইলেকশন, আর তারা আগামীকালে যেন সরকারটা পেলে বসবেন বলে বসে আছেন, এরকম একটা দেখাচ্ছে। আমি শুধু তাদের বলি, শুধু আমরা যারা মানবিক মুখ নিয়ে কাজ করি, আমার এখন মেন প্রায়োরিটি কোনটা? মানুষগুলোকে নিয়ে আসে। মেন প্রায়োরিটি কোনটা? যাতে মানুষ কিছু কাজ পায়, সেই কাজগুলোর জায়গাটাকে উদ্বোধন করব। আমার মেন কাজ কি? যাতে লোকে দুটো খাদ্য পায়, সেই খাদ্যটা তাকে পৌঁছে। আমার মেন কাজ কি? যে অসুস্থ সে যাতে চিকিৎসা পায়, তার জন্য তার সাহায্য করে। আজকে রক্ত নেই, পুলিশের লোকেরা লকডাউনও করছে, ব্লাড ডোনেশনও করছে, এসব থেকে শিক্ষা হয় না? আমিও তো একসময় অপোজিশনে ছিলাম, যখন ডেঙ্গু ম্যালেরিয়ায় কত লোক মারা যেত। জিজ্ঞেস করবেন ডক্টর সুদীপ্ত রায়কে, ডক্টর তরুণ অধিকারীকে, বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনকে। আমরা রাস্তায় নেমে ক্যাম্প করতাম মানুষের সাহায্যে। কোনোদিন সেদিন বলিনি যে রাজনীতি করব, রাজনীতি করতে বলিনি। দাঙ্গা হয়েছে, পুলিশকে ফোন করে বলেছে প্লিজ দাঙ্গা হচ্ছে আপনি দেখুন। বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হয়েছিল কলকাতায়, কত লোক মারা গেছে, কত লোক আহত হয়ে গেছে আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু মনে রাখবেন সেদিন কেউ রাস্তায় না থাকলেও একমাত্র রাস্তায় আমি নেমেছিলাম, যাতে মানুষের ভুল বোঝাবুঝি দূর হয়, দাঙ্গা বন্ধ হয়। আর আমি আমার সেই সময়কার দিনগুলো 10 দিনের মধ্যে একদিন মাত্র আমি আগেও বলেছি, আমি শিয়ালদার লরিতে দেখেছিলাম মাদার একটা খাবার দিতে গেছে। তাছাড়া সেদিন রাস্তায় কোনো নেতাবৃন্দ নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, কাউকে আমি দেখিনি। আর আজকে যারা বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের উনি রাস্তায় নেমে একটু যান না, মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের সাথে একটু ঝাড়ু দিন, যান না। কমিটি যারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে ট্রিটমেন্ট করছে তাদের পাশে কি দাঁড়ান, ভেতরে গিয়ে, বাইরে নয়, বাইরে ভিডিও স্ক্রিনে বাইরে নয়। যে নার্সরা কাজ করছে সামনে গিয়ে তাদের সাহায্য করুন, যান গিয়ে দাঁড়ান। যে গরিব লোকগুলো সারাক্ষণ কাজ করে যাচ্ছে, পুলিশের লোকগুলোকে তো গাড়ি পুড়িয়ে দেবেন, কখনো কখনো অ্যাটাক করবেন, যা আপনি করতে পারেন না, আমিও করতে পারি না, আইনের ভাবে চলবে। ভুল প্রার্থী কারো হতে পারে, সেই জন্য অভিযোগের জায়গা আছে, গণতন্ত্র অভিযোগের মতো ব্যবস্থা হয়। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, বা ওই হসপিটালটায় চলে যায় ডিউটি দিতে, বা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে মার্কেটে গিয়ে, কত লোকের সাথে মিক্স আপ হয় তাদের তো যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারে, অনেকে আক্রান্ত হয়েছেও। তারা কি চাকরি ছেড়ে পালিয়ে গেছে, তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে। তাদের জন্য রাজনীতি করতে ইচ্ছে করে, তারা কোভিড সামলাবে, তারা দাঙ্গা করবে, এইটুকু লজ্জারই মিনিমাম। এত বড় দুর্যোগের সময় দাঙ্গাবাজি, যারা দাঙ্গা করেছে আমি পুলিশকে বলেছি কঠোর হস্তে, সে যেই হোক, এ বা বি আমার দেখার দরকার নেই, যেই দাঙ্গা করে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে। এবং লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ল অ্যাপ্লাই হবে। লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করছে সেই ল অ্যাপ্লাই হবে। এবং আইনের মতে চলবে। কমিউনাল প্রভোকেশন আমি যদি করি আমার বিরুদ্ধেও যা কেস হবে, কোনো নেতা করলে তার বিরুদ্ধেও হবে, কোনো সাধারণ মানুষ করলে তার বিরুদ্ধেও হবে। সাধারণ মানুষ একটা কথা বললে তাদের গ্রেপ্তার করছেন এই কোভিডের সময় বিভিন্ন রাজ্যে। অনেক সামাজিক কর্মীকে গ্রেপ্তার করছেন, অনেক সাংবাদিককে গ্রেপ্তার করছেন। আর আপনাদের নেতারা, মেন নেতা, তারা টুইট করে বলছেন ওখানে হিন্দুরা ওই করেছে, ওখানে মুসলমানরা এই করেছে, তাদের জন্য কি হওয়া উচিত? এটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। বিচার তারা করবেন, তারাই গণতন্ত্র সবচেয়ে বড় বিচার। আমার এই কটা কথা বলা ছিল। আজকে মিটিং এর পর আমরা বৃহস্পতিবার শুক্রবার দুদিন অফিস স্যানিটাইজ করবো নবান্ন, তাই নবান্নটা বন্ধ থাকবে, বাড়িতে কাজ হবে। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টও খোলা থাকবে, নিজেদের মতো করবে, যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট আছে। আর লালবাজার থেকে শুরু করে পুলিশের কোয়ার্টার থেকে শুরু করে সবাইকেই বলা হয়েছে তারাও একদিন করে স্যানিটাইজ করে নেবে প্রত্যেকটা